নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি চারটের চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ মহারাষ্ট্রে ভোট গ্রহণ চলছে। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভার জন্য ভোট গ্রহণ চলছে। পাশাপাশি ঝাড়খণ্ডেও চলছে ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। একটা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে 32.18%। মুম্বাই শহর ও লাগোয়া এলাকায় ভোটের হার কম। মুম্বাইয়ে সবচেয়ে কম ভোটের হার এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। সকাল সকাল বুথে ঢুকতে দেখা যায় বলিউডের তারকাদের, তবে সালমান খানকে এখনো পর্যন্ত ভোট দিতে দেখা যায়নি বলে জানা যাচ্ছে। তবে সালমান খানের বাবাকে দেখা গিয়েছে ভোট দিতে, সেলিম খানকে। 2019-এ মহারাষ্ট্রে ভোটের হার ছিল 60%-এরও বেশি। এ নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আশিস দা, শুরুতেই যেটা জানতে চাইবো, আমরা দুপুর 1টা পর্যন্ত যে তথ্য পেয়েছিলাম ভোটের হার, সেটা দেখাচ্ছি। এবং এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর 3টে, কোনো কি আপডেট নির্বাচন কমিশন দিতে পেরেছে? 3টে পর্যন্ত কত ভোট পড়ল? ঠিকই ঋষি, যে 2 ঘন্টা অন্তর নির্বাচন কমিশন সাধারণত আপডেট দেয়। একটার আপডেটটা আমরা 2টোর পরে পেয়েছি। 3টের সময় যে আপডেট, 3টে পর্যন্ত ভোটদানের আপডেট এখনও নির্বাচন কমিশন জানায়নি। হয়তো আর কিছুক্ষণ পরে জানা যাবে। কিন্তু যে ভোট পড়েছে মহারাষ্ট্রে, সেটা 32%-এর বেশি দুপুর 1টা পর্যন্ত। মহারাষ্ট্রে যেহেতু 2019 সালে 61.44% ভোট পড়েছিল, তাতে একথা এখন বলা যায় যে ভোটদানের হার স্বাভাবিক। অর্থাৎ ভোটদান খুব ব্যাপকভাবে বেড়েও যায়নি, ব্যাপকভাবে কমেও যায়নি। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ভোট হয়েছে দুপুর 1টা পর্যন্ত। তাতে 32% ভোট মানে স্বাভাবিক। হয়তো দিনের শেষে সামগ্রিকভাবে ভোটদানের হারটা 61, 62, 63% এইরকম থাকবে বলেই এই অঙ্কটা দেখে অন্তত মনে হচ্ছে। কিন্তু মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় যদি আমরা তাকাই, তাহলে দেখব যে শহরাঞ্চলে ভোট কম হচ্ছে, তুলনায় গ্রামাঞ্চলে ভোট একটু বেশি হচ্ছে। অর্থাৎ মুম্বাই এবং তাকে ঘিরে যে বিস্তীর্ণ শহরাঞ্চল, আমরা জানি তার মধ্যে বিরাট বিপুল বস্তি রয়েছে এবং যেখানে হাজার হাজার মানুষ বাস করেন, সেটা নিয়ে যে বিপুল শহরাঞ্চল, সেই শহরাঞ্চলে ভোটটা রাজ্যের সামগ্রিক যে হার তার থেকে কম হচ্ছে। কতটা কম? প্রায় 4-5% কম হচ্ছে। এখন এটা রাজনৈতিক তাৎপর্য আছে, তাছাড়া ভোট দানের তাৎপর্যও আছে। একটা জিনিস হচ্ছে এই যে মুম্বাইয়ে যেমন অনেকে কাজ করতে যান, পরিযায়ী শ্রমিক বা কর্মচারী, তাদের তো ভোটাধিকার থাকে না। তারা ভোটের দিন ছুটি পেলে বাড়িতে বসে থাকেন, তা না হলে তারা কাজে যান। কিন্তু মুম্বাই থেকেও আবার হাজার হাজার মানুষ অন্য জায়গায় কাজ করতে যান। তারা মুম্বাইতে ফিরে, তাদের ভোট মুম্বাইতেই, তারা ফিরে মুম্বাইতে ভোট দিলে একটা স্বাভাবিক ভোটের হার হয়। এখনো পর্যন্ত জিনিসটা দেখে মনে হচ্ছে মুম্বাই থেকে সে রাজ্যের অন্যত্র বা দেশের অন্যত্র যারা কাজ টাজ করতে গেছেন, তারা কি সবাই ফিরেছেন? ফিরে কি তারা ভোট দিয়েছেন? মনে হয় সেখানে একটা ঘাটতি পড়ছে বলে মুম্বাইতে ভোটদানের হারটা রাজ্যের সামগ্রিক ভোটদানের হার থেকে কম। এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে। রাজনৈতিক তাৎপর্য এই যে মারাঠাওয়াড়া, বিদর্ভ বা উত্তর মহারাষ্ট্রের মতো গ্রামীণ যে এলাকা, সেই এলাকায় মহা বিকাশ আঘাড়ি অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন জোটের শক্তিটা বেশি বলে ধরা হচ্ছে। আর এই থানে, কোঙ্কণ, মুম্বাই, এই যে এলাকা, পশ্চিম মহারাষ্ট্র, এইসব যে এলাকা, শহর প্রধান এলাকা, এইসব জায়গায় বিজেপির প্রভাবটা বেশি বলে ধরে নেওয়া হয়, মহাজুতির প্রভাব বা বিজেপি জোটের প্রভাব। এখন শহর এলাকায় ভোটদানের হার যদি কম হয়, তার কি রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে বিজেপি শিবিরের জন্য বা বিরোধী শিবিরের জন্য, এইটা নিয়ে কিন্তু জোর চর্চা চলছে অভিজ্ঞ মহলে। একদমই। আসলে এর পাশাপাশি যদি আমরা দেখি, লোকসভা ভোটেই দেখা গিয়েছিল যে বিজেপি জোটের কি ফলাফল হয়েছিল, কতটা তারা সেখানে ভোট ব্যাংকে ধস নেমে গিয়েছিল কার্যত। সেই নিরিখে যদি আবার দেখা যায় বিধানসভা ওয়ারি যদি চর্চা করা যায়, তাহলে কিন্তু এই কংগ্রেস নেতৃত্বাধীন
মহাবিকাশ আঘাড়ি জোট তারা অনেকটা এগিয়ে রয়েছে। তারপরে পরের পর যে ঘটনাগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখিয়েছি, আপনিও যে বিষয়গুলো নিয়ে চর্চা করেছেন আমাদের সঙ্গে, এই গতকালও যেমন বিনোদ তাওরের যে 5 কোটি টাকা সমেত ধরা পড়লেন, দেখা গেল যে আরও বেশি টাকা হয়তো তিনি বা তারা দিয়েছেন। প্রায় 15 কোটি টাকার একটা হিসেব পাওয়া যাচ্ছিল ডায়েরি থেকে। তারপরে অজিত পাওয়ারের প্রধানমন্ত্রী সভায় না যাওয়া, তার মন্তব্যের খণ্ডন করা, তা নিয়ে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে অজিত পাওয়ারের একটা সে বাকযুদ্ধ, এই সমস্ত কিছু নিয়ে রাজনৈতিকভাবে কি একটু পেছন দিক থেকে শুরু করলাম, যদি এটা এবারে খেলার ভাষাতেও যদি যাই, যে একটু পেছন দিক থেকে শুরু করেছে এই ভোটে বিজেপি যে জোট? দেখো, বিজেপি জোটটা আমি বলবো ব্যাপারটা হচ্ছে এই রকম যে বিজেপি জোটটা যে জোর নিয়ে শুরু করেছিল, ভোটের দিন তার থেকে কিছুটা শক্তি ক্ষয় করে ফেলেছে। কেন? ঋষি, তুমি যেটা খুব সঠিকভাবেই বললে যে লোকসভা নির্বাচনে 31টা আসনে মহাবিকাশ আঘাড়ি জিতেছিল বিরোধী, আর বিজেপির জোট যেটা মহাজুতি তারা 17টি আসন জিতেছিল। সেই হিসেবটা যদি করা হয় তাহলে 163টি আসনে কংগ্রেস জোটে গিয়ে আর 125টি আসনে বিজেপি জোটে গিয়ে। এটা কেন হয়েছিল? তার কারণ হচ্ছে অজিত পাওয়ারের যে এনসিপি, তার ভোটটা বিজেপি শিবিরে ট্রান্সফার হয়। ফলে এই যে খামতিটা, সেই খামতিটা মেকআপ করতে গেলে কি করতে হবে না, এবারে বিধানসভা নির্বাচনে বিজেপি, অজিত পাওয়ারের শিবসেনা এবং একনাথ সিন্ধের অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ সিন্ধের শিবসেনা, তাদের মধ্যে সম্পর্কটা খুব মসৃণ রেখে যেতে হবে, খুব ভাইচারা দেখাতে হবে, খুব গলাবলি দেখাতে হবে, যাতে করে একের ভোট অপর ঘরে ট্রান্সফার হয়। দেখলাম উল্টোটা। কি দেখলাম? বিধানসভা ভোট যত এগিয়ে এলো, প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগানকে নস্যাৎ করছেন অজিত পাওয়ার। অজিত পাওয়ারকে তাই নিয়ে প্রকাশ্য জনসভায় গালি দিচ্ছেন দেবেন্দ্র ফডনবিস। একনাথ সিন্ধের জন্য বরাদ্দ হওয়া আসনে নবাব মালিককে দাঁড় করিয়ে দিচ্ছেন অজিত পাওয়ার। এই নিয়ে সিন্ধে শিবসেনার সঙ্গে অজিত পাওয়ারের সম্পর্কের ফাটল ক্রমাগত চড়া হচ্ছে। সুতরাং ভোটটা যখন বিজ্ঞাপিত হয়েছিল, ভোটটা যখন ঘোষণা হয়েছিল, তখন এই জোটের যে এনার্জি ছিল, জোটের মধ্যে অভ্যন্তরীণ যে শক্তি ছিল, সেই শক্তি কিন্তু পথ চলতে চলতে বেশ খানিকটা ক্ষুইয়েছে। ফলে কতটা ভোট এক পক্ষ থেকে অন্য পক্ষে ট্রান্সফার হবে, অর্থাৎ যেখানে বিজেপির ক্যান্ডিডেট, সেখানে যে এনসিপি সমর্থকটি রয়েছেন, তিনি কি গিয়ে বিজেপি প্রার্থীকে পদ্মফুলে ভোটটা দেবেন? প্রশ্নটা এইখানে। মনে হচ্ছে যে ভোট ট্রান্সফারের এই সমস্যার মধ্যে পড়ে গেছে মহাজুতি জোট। একদমই। আশিস দা, আমরা যদি ঝাড়খণ্ডের ভোটের দিকে নজর রাখি, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে 38টি আসনের জন্য, এবং এই ঝাড়খণ্ডে আবার বেশ কিছু সংস্থা তাদের যে ওপিনিয়ন পোল বা ফার্স্ট ফেজের পরে পরে কেউ কেউ এই বিজেপি জোটকে এখানে এগিয়ে রাখছিল সব দিক থেকে দেখে। এবং আমরা দেখেছি যে এই বছরই ঝাড়খণ্ডের একেবারে মুখ্যমন্ত্রী আসনে থাকাকালীন হেমন্ত সোরেনকে, তাকে পদত্যাগ করিয়ে তাকে গ্রেপ্তার করে ইডি। তারপরে চম্পাই সোরেন, তিনি মুখ্যমন্ত্রী হন, তার সঙ্গে একটা সম্পর্ক, তিনি আবার চলে গেলেন বিজেপিতে। এই সব মিলিয়ে কি মনে হচ্ছে আজকে ঝাড়খণ্ডের এই ভোট? দেখো, ঝাড়খণ্ডে 28টা আসন আছে আদিবাসীদের জন্য সংরক্ষিত। এইটা এই 28টা আসনের মধ্যে 20টি আসনের ভোট প্রথম দফায় হয়েছে। বাকি 8টি আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনের ভোট আজকে হচ্ছে দ্বিতীয় দফায়। আজকে মোট 38 আসনে ভোট গ্রহণ চলছে, যেটা স্ক্রিনে আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে। তার মধ্যে কয়েকটি, যেমন বললাম যে 8টি আদিবাসী সংরক্ষিত, তেমনি কয়েকটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত, এবং বাকিটা সাধারণ আসনে ভোট হচ্ছে। একটা বলা যেতে পারে যে আদিবাসীদের মধ্যে ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেস, জেএমএম এবং বামপন্থীদের যে জোট, তাদের শক্তি বেশি। এবং যেটা শহরাঞ্চল ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ, হাজারিবাগ ইত্যাদি যে শহরাঞ্চল ঝাড়খণ্ডের, সেখানে ধরে নেওয়া হয় বিজেপির শক্তি বেশি। বিরোধী ইন্ডিয়ার শক্তি যেখানে বেশি, তার বেশিরভাগ অঞ্চলটা প্রথম দফার ভোট হয়ে গেছে। দ্বিতীয় দফায় যেসব জায়গায় ভোট হচ্ছে, এর বেশিরভাগ জায়গায় বিজেপি জোটের জেতার কথা। ভোটদানের হার কি বলছে? ভোটদানের হারে আমরা দেখতে পাচ্ছি প্রায় 48% ভোট হয়েছে। 2019-এ সামগ্রিকভাবে এখানে ভোট পড়েছিল
65.65% মতো। তার মানে বেলা 1টা অবধি যদি 48% ভোট পড়ে থাকে, তাহলে ঝাড়খণ্ডে ভোট দান সম্ভবত 2019-এর যে মাত্রা তাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে গিয়ে সেটা 70%-এর দিকে যেতে পারে। এটা কার পক্ষে যাচ্ছে? অনেকে মনে করেন যে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে তার কারাবাস করানো হয়েছে, এইটা ঝাড়খণ্ডবাসী ভালোভাবে নেননি। এবং সেই জন্যে ঝাড়খণ্ডে একটা সহানুভূতির হাওয়া হয়তো হেমন্ত সোরেনের পক্ষে তৈরি হয়েছে। তার জন্য কিছু মানুষ বাড়তি হয়তো বেরিয়ে এসে ভোট দেবার তাগিদ অনুভব করছে। একদমই। অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে যে ভোট দানের হার শেষমেশ কোথায় যায় এবং কি হয়। ফলাফল আমরা জানতে পারবো 23শে নভেম্বর।